সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় পুলিশের ভাবমূর্তি। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন নূর খান লিটন, পরিচালক তদন্ত আইন ও সালিশ কেন্দ্র। এখানে আছেন অ্যাডভোকেট শামীম সর্দার, আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। সরকারকে বেকায়দায় ফেলতে চট্টগ্রামে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলে জামাত শিবির। দুইজনের জবানবন্দি। জামাতের বিচারে আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে। দারিদ্র্য দূর করতে এ অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। চীনা ভাষায় বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন। মেট্রো রেলের রুট পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ উপাচার্যের। পহেলা বৈশাখের টিএসসিতে নারী লাঞ্ছনার অভিযোগে গ্রেপ্তার একজন, 2 দিনের রিমান্ডে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি। এবং পুলিশের তল্লাশির সময় ধস্তাধস্তিতে আহত হন ব্যাংক কর্মকর্তা রাব্বি। আদালতে তদন্ত রিপোর্ট। কেন লাঞ্ছিত হবেন প্রশ্ন তুলে নতুন করে মামলা নেওয়ার নির্দেশ। নূর ভাই, আজকে যে রাব্বিকে নিয়ে, যে ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নিয়ে যে আদালত যে ইয়েটা করেছেন, তার অবজারভেশন এবং তার ইয়েতে, তাতে আমাদের অ্যাটর্নি জেনারেল যে কথাগুলো বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন যে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে পুলিশের। হ্যাঁ, এবং পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে, মানে এই ধরনের একটা কথা রাজনৈতিক উদ্দেশ্যে এবং এর জন্য করা হচ্ছে। তো এখন ভাবমূর্তিটা কার কাছে? পুলিশের ভাবমূর্তি তো জনগণের কাছে। জনগণ তার বিরুদ্ধে কথা বলছে, জনগণ নির্যাতিত হওয়ার কারণে। তাহলে যদি মামলা করে, তাহলে কি এটা তার ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য? তো পুলিশের যারা বিভাগের লোকজন আছে, তারা তাদের ভাবমূর্তি তৈরি করার জন্য কেন তাদের বিরুদ্ধে কেন তাদেরকে সংশোধন করছে না? এবং প্রায় জায়গায় এসআই, এএসআই এবং পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ। আমি প্রথমেই বলি যে ব্যাংক কর্মকর্তা রাব্বির ঘটনা ঘটার পরপর, মানে পরের দিন থেকে আমি তার সাথে যোগাযোগ করি এবং যে এলাকাগুলোতে ঘটনা ঘটেছে সে এলাকা পরিদর্শন করি। এবং রাব্বি যে কথাগুলো বলেছে, আমি পুরা জিনিসটা আমার নখদর্পণে রেখেছি যে কি কি ঘটনা ঘটেছে। এখানে দুটো ঘটনা, একটা দিক ঘটনার যে রাব্বির উপর ঘটনা, আর একটা দিক হচ্ছে রাব্বি আটক অবস্থায়, তাদের হেফাজতে থাকা অবস্থায় সে কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী। এই দুটি অংশ। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাব্বির ঘটনাটি কি নিছক সাজানো না সত্য ঘটনা? আমাকে যদি প্রশ্ন করেন, আমরা যতটুক এ পর্যন্ত অনুসন্ধান করেছি, আমরা নিশ্চিত যে ঘটনাটা সত্য ছিল। এখন প্রশ্ন হচ্ছে রাব্বির দেখা ঘটনার একই সিমিলার টাইপের ঘটনা কিন্তু এত কথা বলার পরেও পুলিশ গত 3 দিন বা 2 দিন আগে উত্তরায় ঘটিয়েছে। অর্থাৎ নারীদেরকে তাদের হেফাজতে নিয়ে, নারীকেও তাদের একেবারে জিম্মি করে টাকা আদায় করা, এই যে একটা অপরাধ সংগঠিত করেছে। তারপর ব্যাংক ডিসিসির যে কর্মকর্তাকে পিটিয়েছে, সেটাও আমি হাসপাতালে নিজে দেখেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো কি মিথ্যা ছিল? এই ঘটনাগুলো ডেফিনেটলি মিথ্যা না। আমার যেটুকু তথ্য অনুসন্ধানে এসছে বেরিয়ে প্রত্যেকটা ঘটনা সত্য। এখন প্রশ্ন হচ্ছে, সত্য ঘটনা যদি হয়ে থাকে, পুলিশ বাহিনীর এখানে তো বিষয়টা এরকম না যে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ এই ধরনের ঘটনা নাটক করছে। বিষয়টা নাটক না, বিষয়টা হচ্ছে সত্য। তাহলে ভাবমূর্তির বিষয়টা কিভাবে হলো? ভাবমূর্তির বিষয়টা এসছে এই কারণে যে এই ঘটনাগুলি যখন প্রকাশ্যে চলে আসছে, পুলিশকে জনগণ যখন প্রশ্ন করেছে, মিডিয়া যখন এই বিষয়গুলোকে তুলে নিয়ে আসছে, তারা তখন এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এমন কিছু বক্তব্য ঊর্ধ্বতন মহল থেকে করা হয়েছে যেটা পুলিশকে আরো প্রশ্নবিদ্ধ করেছে। এখন দিন শেষে কিন্তু এই যে পুলিশ যেটাকে বলছে যে তাদের ভাবমূর্তি নষ্ট, সেটা না, দিন শেষে কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট করছে এরা। এখন বিষয়টা আমাদের সরকারকে খুব ভাবতে হবে যে এই ধরনের বিষয় কেন পুলিশ বাহিনীতে ঘটছে। আমরা যখন রাস্তায় বেরোই, ঘরের থেকে বেরোনোর পরেই আমরা কিন্তু দেখি, আমরা আবারও বলছি, পুলিশের অনেক ভালো কাজ আছে,
কিন্তু আজকে আমরা যেহেতু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বিষয়গুলিতে পুলিশের দুর্বলতা আছে, কারণ পুলিশের প্রয়োজনীয়তা আছে, পুলিশের কাছেই আমরা প্রথম যাব। এবং রাব্বি কিন্তু পুলিশের কাছেই ঘটনার পর প্রথম গিয়েছিল, রাব্বির বন্ধু বান্ধবরা, এবং তখন কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে এমন কি ঘটনা হলো যে এই ঘটনা আমাদের সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতে হয়েছে, অ্যাপিলিয়েট ডিভিশন পর্যন্ত। এত মানে রাষ্ট্রের এত মানে ব্যস্ততার ভিতর ওইখানে সহসা তো আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবরা এই ধরনের ঘটনায় যান না। কেন তারা বস্তিবাসীর পক্ষে যান না, আমার প্রশ্ন এখানে। কিন্তু এইখানে গেলেন, কার পক্ষে গেলেন? ওই যে পুলিশ এই ধরনের ঘটনার সাথে কতিপয় পুলিশ যুক্ত, তাদের বিরুদ্ধে যখন ভিকটিম নিজে অভিযোগ করছে, সেটি চেম্বার জজ হয়ে অ্যাপিলিয়েট ডিভিশন পর্যন্ত যেতে হয়েছে। তাহলে ভাবুন যে এই ব্যক্তিটি, এই রাব্বি ছিল একজন মিডিয়া কর্মী, এই রাব্বি বাংলাদেশ ব্যাংকের মানে কর্মকর্তা সরকারি। তাহলে সাধারণ মানুষের উপর কি হচ্ছে? আমরা সকালে বেরিয়ে দেখি পুলিশের সিভিলিয়ানদের গাড়ি পুলিশ ইউজ করে, রিকুইজিশন নেয়। সকাল থেকে আমরা দেখি যে ওরা বিভিন্ন, যেখানে ছোট ছোট দোকান আছে, ছোট ছোট বাজার আছে, টেম্পু স্ট্যান্ড আছে, সব জায়গাতে পয়সা তুলে বেড়ায়। আপনি যদি লালবাগ থানা খেয়াল করেন, লালবাগ থানায় দেখবেন যে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটা টিম আছে যারা শুধু চাঁদা তুলে বেড়ায়। মানে আমার নিজের চোখে দেখা। আপনার ওই যে ইজি বাইকগুলো তো সরকারি অনুমোদনই নাই, কিন্তু তাদেরকে একটা জায়গা দিচ্ছে, সেখান থেকে টাকা তুলতেছে, সেটা আবার অন্য থানায় পড়লে সেখানে টাকা দিতে হচ্ছে। এইটা নিয়ে তাদের ভিতরে আবার বিরোধও আছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে ভাবমূর্তি কি পুলিশের ক্ষুণ্ণ হচ্ছে, না রাষ্ট্রের ক্ষুণ্ণ হচ্ছে, নাকি জনগণের ক্ষুণ্ণ হচ্ছে, বিষয়টা সেখানে। এবং আমাকে যদি বলেন, আমি যে জিনিসটা উপলব্ধি করছি সেটা হচ্ছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা যদি দয়া করে লাগামহীন বক্তব্য না দিয়ে ঘটনার ভিতরে প্রবেশ করেন। আজকে যেটা ধস্তাধস্তির কথা বলা হচ্ছে, বিষয়টা 3-4 ঘন্টার কিসের ধস্তাধস্তি? আর সে যে বর্ণনা দিয়েছে সেই ব্যাপারে কি পুলিশ এখন পর্যন্ত কোন রকম অনুসন্ধান করেছে? পুরোটা কিন্তু বলেছে তাদের অফিসাররা গিয়েছে এবং আমি নিজে ছিলাম, পুলিশ অফিসাররা যখন ইনভেস্টিগেশন, তখন আমি কিন্তু ওই হাসপাতালে বসা জিনিসটা বলেছে। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আমরা তো অনেক সময় নারী নির্যাতনের ঘটনা আমাদের কাছে আসে। সাম্প্রতিককালে আইন ও সালিশ কেন্দ্রের কাছে এই ধরনের একটি পারিবারিক বিরোধ মীমাংসার জন্য এসেছিল 2 পক্ষ, আমরা ডেকেছিলাম, পরে এসেছিল। এবং অবাক হয়ে যাবেন, যখন মীমাংসা হয়নি, ছেলেরা আগে বেরিয়ে গেছে, তারপর মেয়ে পক্ষ যখন বেরিয়েছে, মেয়ে পক্ষে ছিল 4 জন বা 5 জন, আর ছেলে পক্ষে ছিল বাইরে দাঁড়ানো গোপনে 25-30 জন। এবং বের হওয়ার পর বেধড়ক মারছে, এবং তাদের চিৎকারে আমাদের কর্মীরা বেরিয়েছে, এবং তারা মারতে মারতে আমাদের অফিসের ভিতরে ঢুকছে। এবং আমরা পুলিশ কল করে পুলিশের হাতে বুঝাই দিলাম, ভিকটিম যারা হলো, মায়ের খেলো যারা, যারা আক্রমণ করলো, তাদেরকে পুলিশের হাতে তুলে দিলাম। তুলে দেওয়ার পর পুলিশ বলল যে এটা তো একটা মামলা, মানে এটা নিয়ে একটা অভিযোগ হওয়া দরকার, তো আমরা কি ওই ভিকটিম যারা তাদেরকে নিয়ে যেতে পারি পুলিশ ভ্যানের নিরাপত্তা দিয়ে, এবং তারপর পৌঁছে দেবো বাড়িতে। আমরা বললাম ঠিক আছে, নিয়ে যান। যে করলো কি, 2 পক্ষকেই এক টেবিলে বসে না গারদে ঢুকাই দিল, অর্থাৎ পুলিশের যে ইয়ে আছে কাস্টডি, সেখানে ঢুকাই দিল, দিয়ে বললো তোমরা মীমাংসা করো। অর্থাৎ যে কোনো একটা ব্যাপারের এই কাজটি হয়েছে। যেখানে আমরা 5টায় তুলে দিয়েছি, তাদেরকে রাত 12:30 অথবা 1:45 সময় ছাড়া হয়েছে। আর যে 3 জন মারামারি করলো, তাদেরকে সম্ভবত ভোরে চালান দিল 54-এ। এবং আমরা আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকেও একটা জিডি করেছিলাম, যেখানে পুরো ঘটনার একটা বর্ণনা আছে। আমি যতদূর জানি গত 2 দিন, মাত্র 2 দিন আগের থেকে, ঘটনা 6 তারিখের, সম্ভবত রাব্বির ঘটনার আগে। আর গত 2-3 দিন ধরে সেই পুলিশ অফিসার এখন ফোন করে, যখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা ফোনে কথা বলেছি, চিঠি দিয়েছি, তারপরে তারা এখন তদন্ত করতে চায়। দেখেন, এতদিন পর তদন্ত করার জন্য তো আমার সাহায্য পরে, আগে আপনি লোকাল এরিয়াতে ঘুরে দেখেন কি ঘটনা ঘটেছে। আমি ইয়ার কাছে যাব, অ্যাডভোকেট শামীম, আমাকে বলেন যে অফিসার, সরকারি লেভেলের অফিসার থাকে, আমরা যে কোনো জায়গাতে যে কোনো লেভেলের একটা অফিসার থাকে, একজন নিম্ন ইয়ার যদি জানে যে সে অফিসার একটা, হ্যাঁ, তার সাথে কি বিহেভ হওয়া উচিত? এটা কি পুলিশ ডিপার্টমেন্ট, যে যেমন যখন পুলিশ কিন্তু এটা, মানে কেউ যদি বলে তাকে যে আমি এই, সে এটা আপনি যে কোনো করতে পারেন, যদি আপনি যদি মনে করেন সে তো ঊর্ধ্বতন ইয়া, এটা কতটুকু, মানে সে যে এই যে ধরে পিটানো আরম্ভ করে, এটা একটা ব্যাপার হলো যে যখন পুলিশ কাউকে
জিজ্ঞাসাবাদ করবে, সে ফর পুলিশ একজন ব্যক্তিকে সন্দেহ করেও রাস্তায় জিজ্ঞাসাবাদ করতে পারে। প্রথমে তো তার আইডেন্টিটিটা জানতে হবে পুলিশকে, যে আপনি কে, কি আপনার পরিচয়। এখন পরিচয় পাওয়ার পর দেখা গেল সে কোনো একটা ডিপার্টমেন্টের লোক কিংবা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির লোক, তারও কিন্তু নিজস্ব একটা অথরিটি আছে। পুলিশ প্রাইমারিলি ইনকোয়ারি করে দেখতে পারে যে সেই লোকটা আসলে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি, সে কি আসলেই ক্রিমিনাল টাইপের লোক, না সে আসলেই একজন জেনারেল সাধারণ টাইপের লোক। কিন্তু আপনার সেই কথাটা তো পরে আসবে, কিন্তু পুলিশ আপনাকে তো এইভাবে জিজ্ঞেস করবে না। পুলিশের প্রথম আচরণটাই থাকে ধাপ করে হয় কলার ধরা, না হলে পেছন থেকে চুলের মুঠি ধরা। এছাড়া তো পুলিশ সাধারণত, এই যে রাব্বির ব্যাপারটা আপনারা বলছিলেন ধস্তাধস্তি, আপনি ব্যাপারটা বুঝেন, রাব্বি একা, সাম পুলিশ দেয়ার, সেখানে কিছু সংখ্যক পুলিশ, এখানে প্রশ্নই আসে না এখানে ধস্তাধস্তি করার। রাব্বির দিক থেকে ধস্তাধস্তির প্রশ্নই আসে না। এখানে কি একতরফা একটা অ্যাটাক হতে পারে, সেটা কার উপর? রাব্বির উপর, বিকজ রাব্বি একা ছিল। এখন 3-4 জন পুলিশ যেখানে থাকবে, সেখানে কিন্তু একজন সাধারণ নাগরিকের পক্ষে পুলিশের সাথে ধস্তাধস্তিতে যাওয়া সম্ভব না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে পাওয়া যায় নাই যে একজন আসামি কিংবা একজন সাধারণ ব্যক্তি যাকে পুলিশ চ্যালেঞ্জ করবে, সে পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হবে। সে হয় দৌড় দিয়ে পালাবে যদি ক্রিমিনাল টাইপের কেউ হয়, আর না হলে নিরীহ গোবেচারের মতো পুলিশ কি বলছে সেটা শুনতে চেষ্টা করবে। এখন পুলিশ যখন তার ব্যাড ইন্টেনশনটা ওখানে লাই করে ফেলবে যে না, আমি একটা ভালো ধরনের এইখানে শিকার পেয়েছি, এখন এটা আমি শিকারটাকে আমার গলদে ঢুকাবো, তখন কিন্তু তার উপর হায়নার মতো, কারণ তাকে তো একটা ওই সিচুয়েশনে তার মেন্টালিটিটাকে নিয়ে যেতে হবে। সে যেহেতু ভীত না হয়, ভয় না পায়, তাহলে তো পুলিশের সেই চাহিদাটা সে পূরণ করছে না, কিংবা যে কেউ। এখানে একটা ব্যাপার হলো যে এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখবেন যে যেটা আমার ব্রাদার বলছিলেন যে একটা চেইন ঘটনা ঘটে চলেছে। একটা ঘটনাটা কিন্তু রাব্বির ঘটনাটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, চেইন। আপনি উত্তরের ঘটনা, আপনি সিটি কর্পোরেশনের কর্মচারীর ঘটনা, আপনি রাব্বির ঘটনা, এই যে 3টা ঘটনা ইদানিং কালে ঘটেছে। ব্যবসায়ীকে কি বলা হয়েছে? আপনার সাথে যে নারীটা আছে সে প্রস্টিটিউট। তাহলে যখন একজন সম্মানী ব্যক্তি কিংবা একজন সাধারণ নাগরিকও যদি হয়, তাকে যদি বলা হয় আপনার সাথে একটা প্রস্টিটিউট আছে, তার মেন্টাল টর্চারটা কোথায় গেল? শুরুতেই এইটা যে মেন্টাল টর্চারটা। রাব্বির বিষয়টাতে কি বলা হলো? আপনার কাছে ইয়াবা আছে। আজকে অ্যাপিলেট ডিভিশন মামলা নিতে বলেছেন। কিসের মামলা? রাব্বিকে টর্চার করা হয়েছে। কি মামলা হবে? 323, 325-এ মামলা হবে। এই এসআই মাসুদের কিছুই হবে না, 2-3 বছর সাজা, সেটা বিচারের শেষে। এখন যাবে 5 দিন পরে জামাইয়া ধরে জেলখানা থেকে বের হয়ে আসবে। কিন্তু যে ইয়াবার কথাটা বলা হলো, রাব্বিকে যে ইয়াবা দিয়ে চালান দেওয়ার কথা বলা হলো, রাব্বির কাছে যে ইয়াবাটা পাওয়া গেল, সেই ইয়াবাটা কোত্থেকে আসলো বলে ওরা জানালো। নিশ্চয়ই এই ইয়াবাটা ওখানে পুলিশের সোর্স হোক, পুলিশ হোক, কিংবা পুলিশ যাকে দিয়ে সুবিধাটা নিতে চায়, এই ইয়াবাটা তারা সরবরাহ করেছে। তাহলে তো এখানে মাদক আইনে আরেকটা মামলা হবে। শুধু টর্চারের মামলা করলে তো হবে না। টর্চারের ঘটনা তো এখানে একটা সিম্পল ঘটনা, কিন্তু তারপরে যেই ঘটনাটা কিংবা তার আগে যে ঘটনা, যেই নাটকটা, আপনি আসেন যে আমরা পদস্থ কর্মকর্তারা বলছেন যে আপনি যদি কোনো পুলিশ ঘুষ চায় তাকে ধরে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন। কার ঘাড়ে কয়টা মাথা? যেখানে মানুষ কমপ্লেন করতে সাহস পায় না সেখানে বেঁধে রাখা, তারপর পুলিশের কাছে গিয়ে। একটা ব্যাপার আইনের দিক বলি, আমাদের যেটা এফআইআর করার সুযোগ আছে শুধুমাত্র থানায়, সেকশন 154-এ। আপনি কিন্তু আর কোথাও এফআইআর করতে পারবেন না। এখন আপনি নির্যাতনের শিকার হলেন, পুলিশ আপনার কাছ থেকে চাঁদা আদায় করলো, আপনি কোথায় যাচ্ছেন এফআইআর করতে? থানায়। পুলিশের বিরুদ্ধে আপনি থানায় গিয়ে এফআইআর করতে পারবেন, এটা আমাদের লেভেলের মনে হয় কেউ আমরা সাহস রাখি না। সেখানে একজন সাধারণ নাগরিক কিভাবে পারবে? এটা রাজধানীর ঘটনা। রাজধানীতে যদি পরপর 3টি ঘটনা এরকম ঘটে থাকে, সারা দেশের অবস্থাটা কি? যেটা আমার ব্রাদার বলেছেন, এটা কিন্তু পুলিশের ভাবমূর্তি না, কোশ্চেন গভর্নমেন্টের ভাবমূর্তি। পুলিশের ভাবমূর্তি, পুলিশ এটা দেখেন বিভিন্নভাবে কথা বলে এটাকে ওভারকাম করার চেষ্টা করছে। উত্তরের ঘটনায় আমার জানা মতে এখন পর্যন্ত মামলা হয় নাই, কিন্তু তারা দাবি করেছে এবং কনক্লুসিভ উইটনেস আছে যে 2.5 লক্ষ টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। এবং ওই 3জনকে কিন্তু এএসআই অলরেডি সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড এখানে পানিশমেন্ট হলো না, আমি সেটা বলছি না, তার মানে ইট ইজ প্রুভড যে সাসপেনশন যাবে, তারা নিশ্চিত হয়েছে এই জিনিসটা নেওয়া। যদি তাই হয়ে থাকে তাহলে তাদের তো সাসপেনশনাল পানিশমেন্টের অফেন্স এখানে ঘটে নাই, এখানে ঘটেছে ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনাল অফেন্স হলে আপনাকে ক্রিমিনাল
মামলা করতে হবে। এখন কথা হলো দেখেন যে আপনি যদি এই ভিকটিমদের যেই অবস্থাটা করা হয়েছে তাদেরকে অফার করেন যে আপনারা মামলা করুন, যেটা থানা থেকে কিংবা ইউজুয়ালি করা হয়, তারা কি মামলা করতে যাবে? তারা মামলা করতে যাবে না, কারণ তারা চিন্তা করবে যে আমি একবার হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আবার মামলা করতে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হব। সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকের যদি কোনো ক্ষতি হয় তার বিচার করা। আপনি দেখান যে এখন যদি এখানে একটা ঘটনা ঘটে, পুলিশ খুব ইন্টারেস্টেড হয়ে বাদী হয়ে মামলা করবে। এই 3টি ঘটনার একটিতেও পুলিশ একটি জিডি করেছে, পুলিশ একটি মামলা করেছে যেখানে সরাসরি ক্রিমিনাল অফেন্স 2.5 লক্ষ টাকা নিয়েছে, দ্যাট ইজ চাঁদাবাজি, ছিনতাই, আপনি যেই ডেফিনেশনেই ফেলেন, ঘুষ যেটাই ডেফিনেশন হোক। এখন আরেকটা প্রবলেম রয়ে গেছে, এই ঘুষের যদি আপনি ডেফিনেশনে নিয়ে যান তাহলে আপনাকে মামলা করতে হবে 161 ধারায়, যেটা দুদকের শিডিউল, সেখানে এফআইআর করার সুযোগই নাই। জাস্ট আপনি একটা কমপ্লেইন করতে পারবেন, ছিনতাই এবং একটা লং প্রসেস না, ছিনতাইয়ের মামলাটা আবার থানায় হবে, এটা আবার দুদকের শিডিউল। ছিনতাই চাঁদাবাজি দুদকের শিডিউল না, সেক্ষেত্রে তো আপনি থানায় মামলা করতে যাচ্ছেন। থানায় মামলা করতে আপনি যখনই পুলিশের বিরুদ্ধে কথা বলতে যাবেন, আপনার কত বড় সিনা করে নিয়ে যেতে হবে, বুকের পাটাটা কত বড় হলে আপনি পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে পারবেন, সেটা কিন্তু দেখার বিষয়। এত সহজে কেউ পুলিশের বিরুদ্ধে, তাহলে এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলা আমরা বলছি, আর আমরা বলছি এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, কিংবা যেটা পদস্থ ব্যক্তিরা বলছেন যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই শব্দগুলা কিন্তু ইউজ করছে শুধুমাত্র বর্তমান রুলিং পলিটিক্যাল পার্টি, যাতে তাদের উপর প্রেশারাইজ কিছু না করে, সেই কারণে এই শব্দগুলা ব্যবহার করা হচ্ছে। কি বলা হচ্ছে? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দ্যাট ইজ একটা রাজনৈতিক দল ক্ষমতা আছে, তার কিছু বিরোধী রাজনৈতিক দল আছে, ওই বিরোধী দলের রাজনৈতিক দলের লোকজন এই কাজগুলা করছে, সরকারের লোকজন খুব সহজেই না কথাটা ঠিক আছে। আসলে এইভাবে দেখলে হবে না। আলটিমেটলি এর মাধ্যমে কি হচ্ছে? পুলিশের ভাবমূর্তি তো থাকছেই না, সরকারের ভাবমূর্তি থাকছে না। এখন সরকার যদি তার ভাবমূর্তি ধরে রাখতে চায়, এই যে স্টেটমেন্টগুলা বলে, আজকে দেখেন রাব্বির ঘটনাটা, আমি এই ঘটনা নিয়ে আরেকটা ঘটনা টানি, কারণ হলো আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাটার সাথে জড়িত ছিলাম। নারায়ণগঞ্জে যখন 7 মার্ডার হলো, র্যাব যখন এটার সাথে জড়িয়ে গেল, আপনি দেখেন আমি মেবি 5 তারিখে, ঘটনার পরের মাসের 5 তারিখে আমি সুয়েমোটোর জন্য আমি হাইকোর্টে মেনশন করলাম। ওই সুয়েমোটোর মেনশনটা আমার ছিল, কারণ ছিল কি, ওখানে একজন আইনজীবী মারা গিয়েছিলেন, চন্দন সরকার। আমার মনে হলো যে কোন কাউন্সিলর মরেছে, কে মরেছে, আমার কিচ্ছু আসে জানে, কিন্তু আমার একজন সহকর্মী মারা গেছেন, তার জন্য একটা এফআইআর হচ্ছে না, তার বিচার হচ্ছে না। কিন্তু দিবালোকের মতো পরিষ্কার কারা এই হত্যাকাণ্ডটা করেছে, কিছুই হচ্ছে না। কিছু না হওয়াতে ওখানে কয়েকটা ডাইরেক্টিভ ছিল, যার মধ্যে একটা অন্যতম ডাইরেক্টিভ ছিল যে এই ঘটনার তদন্তে র্যাব কোনোভাবেই জড়িত হতে পারবে না। কারণটা কি ছিল? হাইকোর্ট মনে করেছিল যে এই তদন্তের কোনো পর্যায়ে যদি র্যাব থাকে তাহলে সুষ্ঠু তদন্ত হবে না। এখন আপনি যখন একটা অফেন্স পুলিশ করছে, আপনি অভিযোগ করছেন পুলিশের কাছে, 154-এ যখন আপনি এফআইআর করলেন, পরবর্তী তদন্তের স্টেজটা কি? পুলিশে কিন্তু প্রাথমিক তদন্তটা শুরু করবে। এখন যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আমরা 3 জন এসআই একই থানায় চাকরি করি, আমার বিরুদ্ধে এফআইআর, আপনি পেলেন দায়িত্ব তদন্তের, কিংবা আমার উপরস্থ কর্মকর্তা উনি ওসি, উনি করছেন তদন্ত, আমরা কি তদন্ত এখানে আশা করতে পারি? একটি কথাও আপনি আমার বন্ধু আমার বিরুদ্ধে লিখবেন, উনি আমার একদম উপরস্থ কর্মকর্তা, যার থানার অফিসার সমস্যা করেছে, অফেন্স ঘটিয়েছে, উনি কি একটি কথা ওনার থানার ভাবমূর্তি রক্ষার জন্য থানার বিরুদ্ধে, থানার এসআইয়ের বিরুদ্ধে লিখবেন, বলবেন? এটা কখনোই হতে পারে না। সেজন্যে আমরা যারা আইনের ছাত্র, পড়াশোনা করছি, আমরা মনে করি যে যেহেতু এফআইআর এর সিস্টেমটা থানা ছাড়া কোথাও করার সুযোগ নাই, সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলা করার জন্য একটা সুনির্দিষ্ট ডিপার্টমেন্ট অথবা একটা পুলিশের মধ্যে, ম্যাজিস্ট্রেসিতেও সিআর কেস করার অপশন আছে। সিআর কেসের যে প্রসিডিউর, সিআর কেসকে অনেকটাই এরকম মনে হয় যে থানা গুরুত্ব দেয় না, আমরা কি গুরুত্ব দিব, এই টাইপের কিছু মামলা যেগুলো আমরা পিটিশন কেস কিংবা সিআর কেস করি, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লার্নেড ম্যাজিস্ট্রেট সাহেবরাও এই কমপ্লেনটা পাওয়ার পর ইনভেস্টিগেশনটা আবার থানায় পাঠায়। অথচ ইনভেস্টিগেশনের অথরিটির ক্ষেত্রে কিন্তু বলা আছে যে কোনো ডিপার্টমেন্ট কিংবা আদালত যাকে মনে করে কিংবা সরকার যাকে মনে করে তাকে দিয়ে, ইভেন একজন ব্যবসায়ী, একজন দিনমজুর, তাকে দিয়ে ইনভেস্টিগেশন করানোর সুযোগ আইনে রয়েছে। তাহলে কেন যখন অভিযোগটা আসছে
থানাতেও যদি প্রমোট অ্যাকশন, যেটা থানায় আমি গেলাম পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করতে, প্রাথমিকভাবে কিন্তু থানার সাথে সাথে একটা তদন্ত করে, যেই কথাটা আপনারা বরখাস্তকৃত পুলিশের বিরুদ্ধে বলেছেন, যেই প্রাথমিক তদন্তে যখন পায় তখনই তার বরখাস্তের বিষয়টা চলে আসে। এখন বরখাস্তের বিষয় যখনই চলে আসলো, প্রাথমিকভাবে তদন্ত প্রমাণিত হলো, তখনই তার এফআইআর এর বিষয়টা চলে আসছে। এফআইআরটা কিন্তু আর হচ্ছে না। হচ্ছে না কেন? সামহাও ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য। কি জন্য ঘটনা ধামাচাপা? কি ঘটনা ধামাচাপা দিলে আপনার পুলিশের ভাবমূর্তি রক্ষা হলো, এভাবে পুলিশের ভাবমূর্তি রক্ষা হবে না। আমাদের সাথে যোগ দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রশিদ। তো রশিদ ভাই, আমাদের বক্তব্যটা আমরা যেভাবে আলোচনা করছিলাম, আজকে পুলিশের ভাবমূর্তি, আজকে যে মানে হাইকোর্টে যে ইয়াতে অ্যাপিলেট ডিভিশনে যে ইয়াটা হয়েছে, তাতে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই মামলাটা করা হয়েছে। তো এই প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে এখন মামলা হচ্ছে না। আমি বলি 27 তারিখে যুগান্তরে গতকাল একটা পত্রিকায়, দৈনিক পত্রিকায় এসেছে, একজন ম্যাজিস্ট্রেট ওনার ফ্রেন্ডকে নিয়ে, যাকে প্রথম বলা হয়েছে ব্যবসায়ী, হ্যাঁ ব্যবসায়ী, ওই ফ্রেন্ডকে নিয়ে উনি রাত্রেবেলা একটা কোনো খাবার দোকান থেকে, রেস্টুরেন্ট বা কোনো কফি হাউস থেকে বেরিয়েছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ধরেছে যে আপনি তাকে সবার আগে মহিলাকে করেছে যে সে খারাপ মহিলা, যদি আপনি করতে না পারেন তাহলে এরকম করে তার কাছ থেকে 2-2.5 লাখ টাকা নিয়ে নেওয়া হচ্ছে সারাতে। সন্ধ্যার পরে তার বন্ধু এসে টাকাটা দিয়েছে। তারপরে উনি পরের দিনে ম্যাজিস্ট্রেট উপকমিশনারের কাছে ওখানকার উপকমিশনার লিখিতভাবে বলেছে যে তার সাথে এই ঘটনা ঘটেছে। উনি তাৎক্ষণিকভাবে জানার পরে নিশ্চিত হয়েছেন যে হ্যাঁ, একজন এসআই, একজন এএসআই এবং একজন কনস্টেবল এই ঘটনাটা ঘটিয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে মনে হয়। এক কথা হচ্ছে, দেখেন চেইন ধরে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রতিবার যে কথাটা বলা হচ্ছে কারো দায়িত্ব আমরা নিব না, এবং ও অপরাধ করেছে বলেই, ও হাত দিতে দেয়নি বলেই, ও ঘাড় ব্যাখ্যা করেছিল বলেই হ্যাঁ পুলিশ এই কাজটা করছে। তো এইটা ডিফেন্ড করার, কেউ যদি অন্যায় করে তাহলে তাকে ডিফেন্ড করার জন্য কেন একদম টপ লেভেল থেকে নিচ পর্যন্ত সব লোক হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে পুলিশ হচ্ছে জনগণের সেবা দেয়। একটা হচ্ছে যে আমি যদি ব্যক্তি নিরাপত্তা বা সামষ্টিক নিরাপত্তার কথা চিন্তা করি, সেটা হচ্ছে এটি একটা স্পর্শকাতর জায়গা। নিঃসন্দেহে ওনারা যেমন পুলিশের অনেক সমালোচনা করলেন, আমিও অনেক সমালোচনা করতে পারি। এটা হলো স্টেট অ্যাপারেটাস। আমার কথা হলো এটি হচ্ছে রাষ্ট্রের একটি অ্যাপারেটাস। এটি যদি খারাপ হয় তাহলে রাষ্ট্রের ক্ষতি, ভালো হলে রাষ্ট্রের উন্নতি এবং জনগণ তার সেবা পাবে। এখন জনগণের কাছে পুলিশি সেবা নিয়ে যেতে, জনগণের মনোতুষ্টি অর্জন করতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তো এখানে এই যে পুলিশ তো বেসিক্যালি যে ম্যানিং করছে, সে ম্যানিংটা হচ্ছে কোথা থেকে? আমাদের সমাজ থেকেই। আপনার আমার ভাইরাই পুলিশে যোগদান করছে এবং সেখানে আমরা দেখছি যে তারা এই অপরাধমূলক কাজ করছেন। ওনার এখানে অনেক আইনের বই দেখছি। পুলিশের সমস্ত কার্যকলাপ তো আইন দ্বারা নিয়ন্ত্রিত, কেউই আইনের ঊর্ধ্বে না। এখন সে যখন একজন লোককে পেটাচ্ছে, কিছু নাগরিক বলেছেন এই পেটানোর অধিকার তো আইন তাকে দেয়নি। রাস্তাতে আমি যদি আইন ভঙ্গ করি সেটির বিভিন্ন প্রসেস আছে, সেটিতে আমি আর ঢুকতে চাচ্ছি না। তা এখন এটি বাদ দিয়ে সে কিছু পুলিশকে দেখা যাচ্ছে যে তারা একটা ভীতি সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। যতগুলো কেস আমরা এখানে দেখছি সামগ্রিকভাবে, যেমন উনি বললেন যে বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলে, তো চাঁদা তোলার কালচারটা আমরা বাংলাদেশে অনেক দিন থেকেই দেখছি। শুধু পুলিশকে দেখছি না, আমরা রাজনৈতিক দলকেও দেখি, বিভিন্ন সংগঠনকে দেখি, শ্রমিক সংগঠনগুলোকে দেখি, তারা করছে। এখন এটি হচ্ছে সামগ্রিক একটা প্রবলেম, যে প্রবলেমটাকে আপনি আঙুল দিয়ে এটি করেছে, এটির জন্য এটি হওয়া উচিত ছিল, ওটির জন্য ওটি হওয়া উচিত ছিল, সেমনি করে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। তো এটি হচ্ছে আপনাকে টোটালি দেখতে হবে। এখন পুলিশকে জনগণের বন্ধু করার জন্যে বিভিন্ন রাষ্ট্রে আমরা পুলিশকে জনগণের বন্ধু বলছি। আমেরিকাতে পুলিশ ডিপার্টমেন্টকে বলে ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি, নামই পরিবর্তন করে দিয়েছে। তো এই যে আপনি পাবলিক সেফটিটা দেবেন, দিতে গেলে এখানে যে অন্তরায়গুলো আসছে, সে অন্তরায় যে সবাই এটাকে ডিফেন্ড করার জন্য একটা ব্লেম আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কেউ বলছে এখানে খুব রাজনৈতিক হস্তক্ষেপ বেশি। তো রাজনৈতিক হস্তক্ষেপ বেশি থাকলে কি পুলিশকে একজন সাধারণ মানুষকে পেটাতে হবে? তাহলে সেটি ওই ব্যক্তি বলে দেন যে তাকে পিটাও যায়। হ্যাঁ, সেটি আমি বলছি যে হস্তক্ষেপ যদি থাকেও, আমি ধরে নিলাম সেই হস্তক্ষেপের জন্য পুলিশকে তো কেউ বলে দেয়নি যে তুমি গো অ্যান্ড বিট এ ইনোসেন্ট পিপল।
তো এটি হচ্ছে ঘটনাগুলো। তার মানে পুলিশ, শুধু পুলিশ না, প্রতি বাহিনীর যত সদস্য আছে তারা যেহেতু সমাজ থেকে আসে, এদের ভিতরে একটি অপরাধ বা অপরাধীর চক্র এর ভিতরে কাজ করে। তো সেই অপরাধী চক্রগুলো যখন কাজ করছে, এটি জনগণের এটি সহনযোগ্য হচ্ছে না। তাহলে অবশ্যই উনি অবশ্য মামলার দিকে বেশি প্রাধান্য দিয়েছেন। পুলিশেরও কিন্তু একটা ডিপার্টমেন্টাল অ্যাকশন আছে, যে সবগুলোতেই যে মামলা করতে হবে সেটিও আমি মনে করি না। তা পুলিশ হচ্ছে যে সে তার ডিপার্টমেন্টাল অ্যাকশন দিয়েও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, এবং তার একটা পরিসংখ্যানও তারা দিয়ে থাকে। যেগুলো খুব গুরুতর পর্যায়ে যায়, যেগুলোকে মামলা করে এটিকে আদালতের হাতে ছেড়ে দেওয়া সামনে হয়েছে, জনসমক্ষে যখন প্রকাশ্যে চলে আসে অনেক জিনিস, যে জায়গাগুলোতে মানুষ তখন প্রতিবারই প্রশ্ন করে, তখন এটিকে যদি আদালতে দেওয়া, মানে এটিকে আরো স্বচ্ছভাবে প্লেস করা হলো, এটি ইন্ডিপেন্ডেন্ট বা একটা নিরপেক্ষ বিচার প্রাপ্তির আশাতে। আমরা কিন্তু সবাই অভিযোগ দিচ্ছি যে তারা ঢাকার চেষ্টা করছে। তারা এখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ যদি পুলিশ তদন্ত করে, সেটি হলো আমাদের এটি একটি জায়গা যেখানে আমাদেরকে দেখতে হবে যে আমরা এই তদন্তটা গ্রহণযোগ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। তখনই একটা প্রশ্ন আসবে, তাহলে আমার পুলিশ রিফর্ম করতে হবে। আবার পুলিশের যে একটা কমান্ড চেইন আছে, তো কমান্ড চেইনে তার উপরে অবশ্যই ন্যস্ত থাকে যে আমি যখন একটা ব্যাটালিয়ন বা একটা ডিভিশন কমান্ড করি, আমার ডিভিশনের প্রত্যেকের শৃঙ্খলার দায়বদ্ধতা কিন্তু আমার ঘাড়ে এসেও পড়ে অবশ্যই। তো সেক্ষেত্রে সেটি যদি নিশ্চিত করা না যায়, আমি যেখানে গুরুত্ব দিচ্ছি এরকম ঘটনা ঘটতেই পারে এবং বিভিন্ন দেশেও ঘটছে, কিন্তু যেখানে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এটির যদি আপনি নিরপেক্ষ এবং নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিকে যদি আইনের আওতায় আনতে পারেন বা তার শাস্তি নিশ্চিত করতে পারেন, তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আমরা ঠেকাতে পারি। এবং যত পুনরাবৃত্তি ঠেকাতে পারবো, ততই আমাদের পুলিশ তত জনগণের বন্ধু হিসাবে দেখা দেবে। তো সেইখানে আমরা প্রচুর সমালোচনা করছি। আমরা পুলিশ বাহিনীকে যদি পচিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আলটিমেটলি এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জনগণের ঘাড়েই আসছে। কারণ নিরাপত্তা ব্যবস্থা যদি ব্যাহত হয়, পুলিশের সাথে যদি জনগণের যে সম্পর্ক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। কারণ তারা সবসময় মানুষের সাথে সাথে কাজ করে। সামরিক বাহিনী কিন্তু সবসময় মানুষের সাথে কাজ করছে, জেনারেল পাবলিকের সাথে করে না, শুধু তারা হচ্ছে যখন কোনো দুর্যোগ ঘটছে তখন করছে। তাহলে এখানে যে আচরণ আছে, সেই আচরণের জন্য একটি দরকার কি, যে আপনাকে পুলিশকে বলতে হবে যে আপনার আচরণটা এই লিমিটে যাবে। তাহলে সেখানে একটি প্রশিক্ষণ বা একটা মোটিভেশনের ব্যাপার আছে। তো সেটি তৈরি করার দায়বদ্ধতা পুলিশ বিভাগের। এখন সেখানে আমাদের দেখতে হবে এই ধরনের যদি প্রশিক্ষণের কোনো ধারাবাহিকতা না থাকে, আমার এখানে তো হিউম্যান রাইটসের এক্সপার্ট বসে আছেন, আমরা যারা সামরিক বাহিনীতে কাজ করেছি, যে হিউম্যান রাইটস এটি বলতে কি বোঝায় এবং আমি আন্তর্জাতিক বা দেশীয় আইনে কোন আইন বলে আমি দায়বদ্ধ, সেটি যদি আমি নিজেই না জানি, তাহলে তো স্বভাবতই আমি সেখানে আমার সচেতনতা বাড়াতে পারছি না। তো এখন হচ্ছে পুলিশের আচরণ জনগণের সাথে কি হবে সেটি সম্পর্কেও তার একটি জ্ঞান থাকতে হবে। সেই জ্ঞানের জন্য দরকার হচ্ছে একটি সুপরিকল্পিত প্রশিক্ষণ এবং নৈতিক মোটিভেশন। সেটি যদি আমাদের এখানে না থাকে, যে পরিমাণে পুলিশে আমি বিশ্বাস করি আছে, তো সেটি নিশ্চয়ই এখন আমি বলবো যে এটি পর্যাপ্ত হচ্ছে না, হয়তো কোনো কোনো জায়গায় ঠিক মতো ক্লিক করছে না। তাহলে এই সব জায়গাতে গুরুত্ব বাড়াতে হবে। আপনি যদি তাকে সমালোচনা করতে করতে যেখানে নিয়ে যাই, সেখানে কিন্তু আমি কোনো শুভ ফল পাচ্ছি না। ওই একটি ব্যক্তির শাস্তি আমি নিশ্চিত করতে পারি, উনি আইনজীবী আছেন, উনি আদালতে যেতে পারেন। আমাদের যারা হিউম্যান রাইট অর্গানাইজেশন আছেন, এটিও একটি ভালো জিনিস। সেটি আজকে আপনি সবাই মিলে এটা কথা বলছি, এই কথা বলার যে অধিকারটা, এটিও হচ্ছে পুলিশের সার্বিকভাবে জনগণের বন্ধু হওয়ার ক্ষেত্রে একটা চাপ হিসেবে কাজ করছে। আরেকটি বিষয় হলো যে আমরা যত দিন যাচ্ছে, মানুষ তত শিক্ষিত হচ্ছে, তত তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। যে আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, যেমন ধরেন আমরা যখন একটা রিক্সাওয়ালাকে ডাকি, তখন ডাকি এবারটা রিক্সাওয়ালায় দিকায়, আমি তার মর্যাদা, মানুষ হিসাবে তার মর্যাদাটা না দিয়ে আমি দিলাম না। আমি একটা হোটেলে গিয়ে ওই যে আমাকে চা খাওয়াবে তাকে আমি তুই তুই করে ডাকলাম। এটি কিন্তু আমাদের কালচারের একটি অংশ হয়ে গেছে। উপনিবেশবাদ থেকে পুলিশ যে আচরণ করেছে জনগণের উপরে, এবং উপনিবেশ বৈশ্বিক যে
প্রভু আছে তাদেরকে যেভাবে সার্ভ করেছে, এখনকার জনগণ তো ওই সার্ভিংটাকে তারা কোনো মতেই গ্রহণ করছে না। তাহলে এখানে আপনার একটা মানসিক এবং আইনসঙ্গত একটা পরিবর্তন আসতে হবে, যেটাকে আমরা বলছি রিফর্ম। তো সেই রিফর্মের উপরে কোন কোন রিফর্মটা গুরুত্বপূর্ণ, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশনা যদি আমরা তৈরি করতে পারি, সেটি হয়তো পুলিশ বাহিনীর পক্ষে মানে সহায়তা করবে। আমাদের একটা ফোন আছে, আমি আপনার কাছে যাবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পায়েল মিরপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রথম প্রশ্নের কিছুটা অংশ অ্যাডভোকেট শামীম স্যার অলরেডি বলে দিয়েছে, সেটা হলো ভাবমূর্তি নিয়ে। যে পুলিশের এই অপকর্ম যেগুলো করছে, এটা কি আসলে গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করছে না পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে? আর পুলিশ অনেক ক্রাইম করার পরেও পুলিশের লোকজন স্বীকার করে না যে তারা মানে আসলে কোনো ক্রাইম করেনি, সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর একটা হলো যে রাব্বির সাথে ধস্তাধস্তি কেন হবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বলেন। আমাদের সময় শেষ পর্যায়ে আছে, আমরা যাতে ঠিক মতো ইয়ে করতে পারি। যে কথাটা রশিদ ভাইয়ের ভিতর দিয়ে বেশি আসছে, সেটা হচ্ছে যে পুলিশ যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের কথাবার্তায়। আসলে রশিদ ভাই, দীর্ঘদিন ধরে কিন্তু ঘটনাগুলো ঘটেই চলছে এবং আমাদের সামনে কিন্তু পুলিশ রিফর্মের প্রস্তাবনা রয়েছে পুলিশের কাছেই, কিন্তু কেউ করছে না। আমি দুটো জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যে আজকে অ্যাটর্নি জেনারেল যে রাজনৈতিক কথা বলছেন, এই মামলাটি আমাদের নির্বাহী পরিচালক আইনুল সালিস কেন্দ্রের সুলতানা কামাল কিন্তু করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, বাই দিস টাইম খোকন সাহেব করেছেন। একজন রোগী কিন্তু কোন ডাক্তার বিএনপি করে কোন ডাক্তার আওয়ামী লীগ করে তার বিবেচনার বিষয় সেটা না। তার বিবেচনার বিষয় হচ্ছে যে আমার এই মামলাটি হলেই চলবে। ওই মুহূর্তে আমরাও হতে পারতাম, কারণ আমাদেরও প্রস্তুতি ছিল, লেখা তৈরি হয়েছিল। সেখানে ধরেন খোকন সাহেব করে ফেলেছেন, আমরা ফাইন যে মামলাটা হয়েছে। আমাদের নির্বাহী পরিচালক সরাসরি কিন্তু রাব্বি সাহেবের সাথেও কথা বলছে। এখন খোকন সাহেব করছে বলে এটা রাজনৈতিক মানে ভাবে দেখা হবে, এটাও কিন্তু মানে প্রকারান্তরে এই যারা মানে দুর্বৃত্ত তাদেরকেই কিন্তু সহায়তা করা হয়। দ্বিতীয়টা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় জাস্ট 1.5 বছর আগের ঘটনা, এটা আমাদের সবার মনে রাখতে হবে। র্যাবের হেফাজতে একটা মানুষের মৃত্যুর ঘটনা ঘটে এবং পরবর্তীতে তার আত্মীয় স্বজন থানায় যায় মামলা করতে, থানা মামলা না নিয়ে পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের ওখানে আবেদন করেন। ম্যাজিস্ট্রেট নির্দেশনা দেন যে পুলিশকে যে এটিকে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য। দুর্ভাগ্যজনক 24 ঘন্টার মধ্যে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রত্যাহার করা হয় নাজমুন নাহারের। এই কথাটি আমি এই জন্য বললাম যে আমরা কিন্তু শুধু পুলিশকে দোষ দিচ্ছি না, পুরো ব্যবস্থাপনাকে। আমি সেটাই বলছি যে আপনি যেভাবে বলছি সেটি হচ্ছে যে পুলিশের ওই ব্যক্তিটা যে করলো তাকে আবারও আমরা বলছি, আপনি যেমন এখানে বলছেন যে খোকন সাহেব মামলা করেছে, মামলা কে করলো সেটিও গুরুত্বপূর্ণ না। যদি এই ঘটনাটা নিয়ে কেউ পলিটিক্যাল ক্যাপিটালাইজেশন করে তখন প্রশ্ন হবে। আমি কিন্তু ওই জায়গায় বলছি যে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ব্রাহ্মণবাড়িয়া যে প্রত্যাহার করা হলো, এটার জন্য কিন্তু জবাবদিহিতার জায়গায় আসতে হবে সরকারকে, টুডে টুমরো আসতেই হবে। কারণ আমরা তো এই বিষয়গুলো তো প্রশ্ন তুলছি। আজকে নারীদেরকে যেভাবে রাস্তাঘাটে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, রাব্বির কিন্তু দুইটা পার্ট, আবার বলি, একটা হচ্ছে রাব্বি নিজে যে ঘটনার শিকার হয়েছে, আর একটা হচ্ছে রাব্বি যে ঘটনাগুলো প্রত্যক্ষদর্শী। রাব্বি তো মেন্টালি যে যে ঘটনাগুলো প্রয়োগ করা হয়েছে, যেভাবে শকড, সেই জায়গায় আমাদের চিন্তা করতে হবে। রাব্বি কিন্তু এই দৃশ্যপট কিন্তু বর্ণনা করেছে আরো 15 দিন আগে, যে নারীরা রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে মানে ব্যাগ চেক করার নামে কন্ডম ঢুকিয়ে তার ফ্যামিলিকে যোগাযোগ করার কথা বলে সবকিছু নিয়ে নিচ্ছে। এই যে জঘন্য কাজগুলো করতেছে, এটা তো মানুষ সুলভ কাজ না। আমার প্রশ্ন হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আপনি চেইন অফ কমান্ডের কথা বলেছেন, আমি ওই জায়গায় যাব। চেইন অফ কমান্ড সেনাবাহিনীতেও একটা কাজ করে, সব জায়গায় চেইন অফ কমান্ড কাজ করে। আসলে ওইখানে যখন কমান্ডটা দুর্বল হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সমস্যাটা সেখানে। আমরা যখন যুবক ছিলাম আমরা দেখেছি, আমাদের কিন্তু সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, দেখেছি যে কিভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিটরিং এ রাখতো। আজকে সেই মনিটরিং ব্যবস্থা প্রায় নেই বললে চলে। ফল্ট লাইনটা কোথায়? হ্যাঁ, এটা হলো সিস্টেম ফল্ট লাইনের আগে আরো কিছু জিনিস আছে যে আমরা পুলিশ বাহিনীকে কিভাবে ব্যবহার করব, যারা আমরা রাষ্ট্র পরিচালনা করি তাদের সদিচ্ছার উপরও নির্ভর করে। এখানে আমার জেনারেল সাহেবের সাথে যে দ্বিমতটা, সেটা হলো দুইটা বিষয়। একটা যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন,
আর একটা ফৌজদারি অপরাধ। ডিপার্টমেন্টাল অ্যাকশন কোথায় হবে? যেখানে লঘু ধরনের ডিপার্টমেন্টাল, তার প্রফেশনাল কোনো মিসকন্ডাক্ট থাকলে সেটা ডিপার্টমেন্টে যাবে। আপনি যখন ক্রিমিনাল অফেন্স করবেন তখন তো ডিপার্টমেন্টাল অ্যাকশনের প্রশ্ন না, তখন ক্রিমিনাল বিচারে আসতে হবে। আপনি যখনই ক্রিমিনাল অফেন্স করবেন তার মানে তখন আপনি আপনি দেশের ক্রিমিনাল, প্রচলিত আইন যেটা আছে সেটার প্রচলিত মধ্যে, আইন প্রচলিত যেখানে আইনে তার শাস্তি। ফৌজদারি আর একটা কথা হলো যে পুলিশ কিন্তু একটা ইনস্ট্যান্ট ফোর্স, এটা সারা বিশ্বে আমার দৃষ্টিতে আমি মনে করি যে পুলিশ একটা ইনস্ট্যান্ট ফোর্স। এনিহাও কোনো একটা ঘটনা ঘটলে ফার্স্ট ইনিশিয়েটিভটা কিন্তু পুলিশকে নিতে হয়। তো পুলিশকে যদি ইনিশিয়েটিভ নিতে হয় তাহলে পুলিশের ভাবমূর্তির সাথে ওতপ্রোতভাবে সরকারের ভাবমূর্তি, কারণ সরকার সবসময় চাচ্ছে যে আমি জনগণের সেবক, কিন্তু জনগণের সেবক আপনি বলছেন আর জনগণকে পুলিশ দিয়ে আপনি পেটাচ্ছেন, জনগণের কন্ডম দিয়ে ইয়াবা দিয়ে আপনি হ্যারাসমেন্ট করছেন, সাথের গার্লফ্রেন্ডকে আপনি সাথে একজন মহিলা আছে তাকে আপনি প্রস্টিটিউট বলে টাকা আদায় করছেন। নিশ্চয়ই এইটা করে জনগণের সেবক হওয়া যায় না, ভাবমূর্তি রক্ষা করা যায় না। আর ক্রিমিনাল অফেন্স হলে কোনোভাবেই সেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন দিয়ে প্রকৃত বিচার করা যায় না। আরেকটা ব্যাপার হলো যে আমাদের যেই সেন্সটা যে আমরা কিছু হলেই এটা ধামাচাপা দেবো অথবা অস্বীকার করব, অথবা রাজনৈতিক কোনো কিছু একটা রং লাগিয়ে চালিয়ে দিব। আমাদের স্বীকার করা শিখতে হবে যে হ্যাঁ, অপরাধটা আমার একজন মেম্বার করেছে, ভুল করেছে, হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে না, সবাই তো করে নাই। একটা কথা বলেছে পুলিশ বাহিনী এত 1,69,000 পুলিশ এর মধ্যে তো বাহিনীর সবাই সদস্য। অফেন্স করে না। অফেন্স কিন্তু এই 3 জায়গায় 3 জন না হলে 10 জন করেছে। এই 10 জনের লাইবিলিটি কেন নিব? পুলিশ বলে দিক আজকে যে না, তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর হবে, ওসি সাহেব নিজে বাদী হয়ে এফআইআর করবে, বিচার চলবে। তাহলে কি এই কোটি কোটি মানুষ বরঞ্চ পুলিশকে বাহবা দেবে যে না, পুলিশ সত্য কথা বলেছে কিংবা ডিপার্টমেন্ট সত্য কথা বলেছে। দেখেন এই যে রাব্বির ব্যাপারে কতটা দিন গড়িয়েছে, যেটা কথা হচ্ছে যে একটা ক্রিমিনাল অফেন্স ঘটলে যত দ্রুত সম্ভব এফআইআর করতে হবে। সেখানে আলামতের ব্যাপার আছে, সাক্ষী প্রমাণের ব্যাপার আছে, তদন্তের ব্যাপার আছে, কিন্তু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আসতে হয়েছে। এর মধ্যে কতগুলো দিন চলে গেছে। ঘুরে ঘুরে তো আপনি ওই একটা পয়েন্ট নিয়েই আছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে পুলিশ ইজ নট দ্যাট 3 ইনসিডেন্টস। আপনি বলতে পারেন এটি যেটা ভুল সেটা ভুলই, আমরা এটা বলছি সেটা আমাদের স্বীকার করতে হবে, সেটির উপরেই সেটা স্বীকার করা শিখতে হবে। একই জায়গায় আপনি বাড়ি মারছেন না, কিন্তু একই জায়গায় বাড়ি না মেরে আমি বলছি যে দিক নির্দেশনাটা এরকম হতে হবে যে আমি একটা সার্বিক পুলিশ বাহিনীকে আমি জনগণের সেবক বানাতে চাচ্ছি। সেটি করতে গেলে আমাকে কি করতে হবে? তো উনি যেমন বললেন ক্রিমিনাল অফেন্স, একজনকে যদি আমি থাপ্পড় মারি সেটাও ক্রিমিনাল অফেন্স, আমি যদি থাপ্পড় মারার ভয় দেখাই সেটাও ক্রিমিনাল অফেন্স। এইটুকু ক্রিমিনাল অফেন্সের জন্য আপনি আদালতে তাকে নেবেন না ডিপার্টমেন্টের, সেটির ব্যাপারে আমি ওনার সাথে একমত নই। কারণ আমি সামরিক বাহিনীতে আমি দেখেছি যে ইট হ্যাজ এ পাওয়ার যে ডিপার্টমেন্টাল অ্যাকশন কতটুকু পর্যন্ত ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে, এখানে কগনিজেবল এন্ড নন কগনিজেবল অফেন্স আছে, এটা ডেফিনিশনে যখন পড়ে যাবে ব্লাইন্ডলি অ্যাপ্লাই করবেন। আর ব্লাইন্ডলি অ্যাপ্লাই করলে আমাকে যে ফোর্সটা আমি কমান্ড করছি সেই ফোর্সের মনোবলকে ধরে রাখাও হচ্ছে ফোর্স যারা কমান্ড করেন তাদের একটা মূল দায়িত্ব। এখন যদি চলতে ফিরতে আবার যারা হচ্ছে ষড়যন্ত্রকারী আছে, এই যে আমাদের যারা অপরাধ চক্র আছে, তারাও কিন্তু পুলিশকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তো এই যে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে আমি একতরফা ভাবে বলছি, আমি বলেছি যে আমাদের পুলিশ জনগণকে তুষ্ট করতে পারছে না এই যে বিভিন্ন কারণে। এই তুষ্ট না করার পেছনের যে আমি বলবো যে মূল কারণগুলোকে সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি অ্যাপারেন্টলি বাইরে থেকে কয়েকটা কথা বললাম, ওই একটি কেস হলে যে সারা পুলিশ বাহিনী যে ওই দিন শুদ্ধ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সেটি আমি মনে করছি না। আমি মনে করছি যে সিস্টেম ডেভেলপমেন্টটাই কাজ। সরকারের দায়বদ্ধতা, রাজনৈতিক দায়বদ্ধতা আছে, পুলিশ হচ্ছে রাষ্ট্রের অ্যাপারেটাস। তো পুলিশকে নিয়ন্ত্রণ করার দায়বদ্ধতা হচ্ছে রাষ্ট্রের, রাষ্ট্র থেকে যিনি সরকার রাষ্ট্র চালান অটোমেটিক্যালি আসছে পরিচালনা যিনি। সেখানে এই বাহিনীকে যখন আপনি পরিষ্কার করবেন বা ক্লিন ইমেজে আনতে যাবেন, তাহলে সেখানে তো আপনাকে কিছু রিফর্মস করতেই হবে, কিছু নতুন পদ্ধতি আনতে হবে। আমি বলেছি যে পুরাতন পদ্ধতি দিয়ে আমরা নতুন যে চাহিদা, জনগণের চাহিদা, সেটা পূরণ করতে পারবো না। এগুলোর বাস্তবতা। আমি এই 4টি ঘটনা নিয়ে আমি অনেকবারই এটা হ্যামার করতে পারি, সেটি সামগ্রিকভাবে কোনো ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের সহায়ক হবে কিনা সেটি সম্পর্কে আমি আমার যথেষ্ট শেষ পর্যায়ে আছে, শেষ করে আপনি শেষ বলুন। কিন্তু রশিদ ভাইয়ের সাথে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, যে সাথে এটাও মনে রাখা দরকার যে এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এটা যদি আমরা ভুলে যাই, ওই অংশটা ভুলে গেলে
কিন্তু আমরা তো বিভ্রান্তিতে পড়ে কখনোই যাব। ভোলা যাবে না এটা। যাবে না। তাহলে একটা জিনিস হচ্ছে এই যে ঘটনা ছোট ছোট আমরা আলোচনা কিন্তু করছি যখন ব্যতিক্রম দেখি, এখানে কিন্তু আমাদের ভাবা উচিত না কারোই যে ব্যতিক্রম ঘটনা নিয়ে আলোচনা করছি মানেই হচ্ছে দেশের ভাবমূর্তি বা সরকারের ভাবমূর্তি বা পুলিশের ভাবমূর্তি বা পুলিশকে আমরা সংশোধন করতে পারবো না। যেহেতু এই ব্যত্যয়গুলো ঘটছে সেই জন্যই এই ব্যত্যয় নিয়ে কথা হয়। পুলিশ কিন্তু হাজারটা ভালো কাজ করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি যখন বিপদে পড়বো পুলিশের কাছে প্রথম যাবো, এই ব্যাপারে তাছাড়া আমাদের অন্য কোনো কারো কাছে সন্দেহ আমরা নাই। যেতে পারবো না। কিন্তু এটাও মনে রাখতে হবে, রাজনীতিতে যেমন দুর্বৃত্তায়ন হয়েছে এটা যেমন আমরা বলতে পারি বলি, সমাজের বিভিন্ন অংশে যেমন ঘুষ দুর্নীতি ঢুকেছে এটা যেমন বলি, ঠিক তেমনি ভাবে এই বিষয়টা বলি। এই বিষয়টা আরো বেশি গুরুত্ব দিয়ে বলি এই কারণে যে আমার দিন শেষে তো ওখানে যেতে হচ্ছে বিপদ আপদে পড়লে, আর এই বিপদ আপদে যখন সে জনগণকে সেবা দিতে পারছে না, আলটিমেটলি টোটাল দায় দায়িত্ব পড়ে যে রাষ্ট্র যারা পরিচালনা করে সেই রাজনীতিবিদদের ঘাড়ে। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ। আর উনি যেটা বলেছেন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আমরা যদি বলতে থাকি সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য রিফর্মের যে ইয়ে আছে, আমাদের যে আধুনিক চাহিদাটা আছে সেই চাহিদা পূরণের জন্য কিন্তু আমাদেরকে রিফর্মের মানে বারবার আমি যখন নতুন কাউকে দৃষ্টিভঙ্গি হ্যামার করব তাতে আলটিমেটলি সে কণ্ঠাসা হবে এবং সে কিন্তু এই কাজগুলো আরো বেশি করে করতে থাকবে বিভিন্নভাবে। অতএব আমরা মনে করি যে এই জায়গাতে অবশ্যই চিন্তা করা দরকার যে আধুনিকায়নের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বিহেভিয়ার যে বিষয়গুলো আছে সেগুলো জিনিস সম্পর্কে আরো ভালো ধারণা। আমি জানি যে পুলিশ এটা হয় না জানা না। পাশাপাশি যখন এই কথাগুলো উঠেছে আমরা আশা করব যে এই কয়েকদিন আগে তো পুলিশ সপ্তাহ চলছে। আচ্ছা, তা আমরা আশা করব পুলিশ সপ্তাহের মধ্যে এই যে বাংলাদেশের সব পুলিশ কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় এসেছেন এবং তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। আমরা আশা করব খুব দ্রুত তারা এই বিষয়গুলোকে নিয়ে জনগণকে অন্তত বুঝাতে পারবেন যে না আমরা সেবক। রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা আনতে হবে, খুবই জরুরি বিষয় এটা। এটা সব জায়গায় প্রতিটা জায়গায় একটি জিনিস সেটা হচ্ছে আমি খুব ইম্পর্টেন্স দিতে চাই, সেটা হচ্ছে রিমেডি। এই যে এই ঘটনাটি ঘটেছে, অন্যায় হয়েছে, আজকে এটা মিডিয়াতে এসেছে, পুলিশ বাহিনীর প্রধানরা এটা নিয়ে মন্তব্য করছেন, এই যে বিষয়টি যে যাচ্ছে এটি কিন্তু একটা পজিটিভ সাইন অফ দ্য কান্ট্রি। আরেকটি হচ্ছে যে আমাদের দেশে পলিটিক্সে যারা পলিটিক্স করছেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে জনগণের পৌঁছানোর যে একটি সুবিধা সেটিও কিন্তু আমরা দেখেছি। কোনো সময় তারা বিপদে পড়লে সে যদি অন্যায়ভাবে পুলিশ দ্বারা আক্রান্ত হয়, সে কিন্তু তার লোকাল রিপ্রেজেন্টেটিভের কাছে গিয়ে এটা কমপ্লেন করে, হু ক্যান মেক সাম বিট অফ অ্যাড্রেস অফ দ্য গ্রিভান্সেস। তো এই যে সিস্টেমগুলো যত চলমান করবেন তত আমাদের জন্য মঙ্গল। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।